আসসালামু দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত আইন অধিকারের এই স্পেশাল এপিসোড থেকে। আজকের যে আইন অধিকার, এটা হচ্ছে ঈদ স্পেশাল আইন অধিকার। সবাইকে ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা। যদিবা ঈদ আমরা করে ফেলেছি, তারপরেও ঈদের আগে আমরা ঈদ স্পেশাল একটা এপিসোড করেছিলাম এবং সেখানে আমরা এই তিনজনই ছিলাম। আবার সেদিনে আমাদের কথা হয়েছিল এবং আমাদের যে সিনিয়র ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, উনি বলেছিলেন যে আমরা ঈদের পরে আরেকটি ঈদ স্পেশাল শো করব। এটা আমাদের যে অগণিত দর্শক আছে, দর্শকদেরকে আমরা আমাদের বিভিন্ন আলোচনা, কল নেওয়া এবং আমাদের ব্যক্তিগত পারফরমেন্স সহ শুভেচ্ছা এবং ঈদ মোবারক দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠান উনি উপস্থাপনা করেছিলেন এবং ওনার স্পন্সরেই আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। শ্রী দর্শক, আমি প্রথমে যাব পরিচয় পর্বে। তো পরিচয় করে দেওয়ার কিছু নাই, আপনারা সবাই জানেন আজকে আমরা তিনজন আছি, সবাই আমাদের কমিউনিটিতে পরিচিত এবং আমরা এই আইন অধিকার দীর্ঘ 14 বছর ধরে করে আসছি, এর জন্মলগ্ন থেকেই। এবং ব্যারিস্টার মঈদ খানকে, যাকে আমি সবসময় বলে থাকি এটার ফাউন্ডার, আমি তার হাত ধরে এসেছিলাম এই আইন অধিকারে এবং পরবর্তীতে আমার হাত ধরে আমার বড় ভাই আবু রেজা তুহিন ভাই, ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই এসেছিলেন এবং তারপর থেকেই আমরা কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমরা এটাকে প্রিভিলেজ মনে করি এবং এটাকে আমরা মনে করি যে আমাদের কমিউনিটির প্রতি আমাদের যে অব্লিগেশন আছে, কমিউনিটির প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই উইকেন্ডগুলোকে স্যাক্রিফাইস করে আমরা আপনাদের সঙ্গে আসি এবং এই টিভিতে আসি এবং এই অনুষ্ঠান করি এবং আপনাদের কল নেই এবং আপনাদের সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি পরিচয় করে দেবো আমাদের সিনিয়র ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই। উনি যশোরের কৃতি সন্তান। আজকে কিন্তু আইটি পরিচয় রয়েছে ভাইয়া, কি যে পরিচয় ছিল আজকে, আমরা কিন্তু মানে বলিউড ছাড়িয়ে আমরা হলিউডে চলে গেছি, তাই না? আপনারা প্রথমে প্রোমো দেখেছেন, তো প্রোমোটা মূলত করেছে আমাদের মাল্টি ট্যালেন্টেড ব্যারিস্টার মঈদ খান এবং সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আমার মনে হয় যে মিলিয়ন মিলিয়ন, আমি জানি না, ধারণা করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে। জি জি হ্যাঁ। তো সেখানে আমরা এর আগে আমরা এই শাহরুখ খান ছিলেন, যেটা বলিউডের নায়ক, আমি ছিলাম ঋত্বিক রোশন এবং আমাদের অমিতাভ বচ্চন ছিলেন। কিন্তু আজকে থেকে ব্যারিস্টার মঈদ খান নতুন একটা ধারার প্রবর্তন করতে যাচ্ছেন এবং নতুন প্রোমো আপনারা দেখেছেন এবং সেখানে আমরা দুইজন চলে যাবেন যারা হলিউডের নায়ক হিসাবে, আর একজন চলে আসবেন এখনকার সময়ে সব থেকে জনপ্রিয় যে নায়ক টম ক্রুজ হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি ড্যানিয়েল ক্রেগ হতে চাই, যেহেতু আপনি আসছেন ইয়া থেকে 007। ভাই হচ্ছে কি রজার মুর নাকি শন কনারি? হ্যাঁ, সবচেয়ে বিখ্যাত অভিনেতা, সবথেকে পপুলার যে জেমস বন্ডের নায়ক ছিলেন। শন কনারি হচ্ছে ড্যানিয়েল ক্রেগ আর রজার মুর ছোটখাটো। এখন থেকে আমাদের নাম চেঞ্জ। না, আমি তো টম ক্রুজ। হ্যাঁ, টম ক্রুজ। তো শুধু দর্শক, আমাদের আর নো লঙ্গার আমরা আর বলিউড ছাড়িয়ে এখন হলিউডে চলে এসেছি, এখন আমরা হলিউডেতে চলে গেছি। তো এখন আমি আবার পরিচয় পর্বে চলে যাই যে যশোরের অত্যন্ত একটা ভালো ফ্যামিলি থেকে এসেছেন এবং অত্যন্ত আউটস্ট্যান্ড ব্রিলিয়ান্ট। উনি যশোর জেলা স্কুলে পড়েছেন, পরবর্তীতে মাইকেল মধুসূদন কলেজ থেকে ভালো রেজাল্ট করেছেন এবং পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু উনি ফার্স্ট ক্লাস হোল্ডার এবং পরবর্তীতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কিন্তু উনি ইয়েতে এসেছিলেন এবং উনি আমাদের কমিউনিটিতে কিন্তু দীর্ঘদিন ধরে এই আইন সেবা দিয়ে যাচ্ছেন এবং ওনার একটা ভালো নেম এবং ফেম আছেন এবং মানুষ হিসাবে অত্যন্ত ভেরি সিম্পল, অনেকটা ফিলোসোফার একটা ভাব আছে, কিন্তু উনি একজন আইনজ্ঞ এবং আমরা তাকে বটগাছ হিসাবে আমরা সবসময় রেসপেক্ট করে থাকি। তিনি হচ্ছেন অনলি অ্যান্ড ওয়ান ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক ভাই। তো আপনি ওই দিন বলেছিলেন যে নতুন করে ঈদ প্রোগ্রামটা করার জন্য, সেই জন্য আপনার সৌজন্যে করা হলো। তো আপনি যদি একটু কিছু বলেন। না, সব দর্শককে আমার আন্তরিক ঈদ মোবারক।
আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আবার আপনাদের মাঝে আমাদের পুরো টিম নিয়ে আসতে পেরে খুব ধন্য মনে করছি, এবং যত সুন্দরভাবে এমকিউ হাসান এবং মুহিত খান তাদের গৌরব উজ্জ্বল প্রেজেন্স দিয়ে এটাকে গৌরবান্বিত করেছে, এর জন্য আমার খুবই ভালো লাগছে। সবাইকে আমার তরফ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার শুভেচ্ছা। ধন্যবাদ আবু রেজা তুহিন ভাই। এবার আমি চলে যাচ্ছি আরেকজন ডায়মন্ড, যে ডায়মন্ড কার্স ডায়মন্ড, তিনি অনলি অ্যান্ড ওয়ান বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান। উনি কিন্তু একাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এখানে ল সোসাইটি, তারপরে আপনার সাইলেক্স, তারপরে বার স্ট্যান্ডার্ড বোর্ড, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে উনি কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছেন। এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাবে বলতে গেলে আমরা তিনজনই ঢাকা ইউনিভার্সিটির, এবং সে বোধহয় তার একটা প্রিভিলেজ রয়ে গেছে যে তার বাবাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এবং ওনার বাবা ডক্টর প্রফেসর আব্দুল মান্নান, এবং উনি সমস্ত স্টুডেন্টদেরকে আপনি বলতেন, এবং সেটাও হয়তো ব্যারিস্টার মুহিত খান সেটা ফলো করে আসছেন। তো ব্যারিস্টার মুহিত খান, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। ঈদ মোবারক। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফিলিংস এবং আপনার ঈদ মোবারক জানান। ফিলিংসে বলার আগে আমি হাত ধরে রেখেছি আমি। ও থ্যাংক ইউ। দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই সেই ব্যক্তিত্ব। আমি চশমাটা খুলে ফেললাম। হ্যাঁ, এখন আমরা চশমা খুলতে পারি, কারণ আমরা তো বলিউড, এখন তো হলিডে টম ক্রুজ, জি, ড্যানিয়েল ক্রেগ এন্ড শুন কোনারি। জি জি, থ্যাংক ইউ। তো এখন মোরের ভেতর থেকে শ্রদ্ধা কিভাবে আসে? যুক্তরাজ্যের আইনঙ্গে আমার যে দীর্ঘ পথ চলা, একমাত্র ব্যক্তিকে আমি প্রথম যখন পায়ে ধরে সালাম করেছিলাম, আবেগে আপ্লুত হয়ে যে ব্যক্তি আমার বাবাকে নিয়ে কথা বলছিলেন। কথা আছে যে খুবই আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। আমি সবসময় আমার পিতাকে ধারণ করি। সেই পিতাকে নিয়ে যখন কথা বলছিলেন, তখন আমাদের একজন বাংলাদেশ কমিটির বিখ্যাত সাংবাদিক ছিলেন ফারুক ভাই। তার উপস্থিতিতে আমি যে ব্যক্তিকে পায়ে দিয়ে সালাম করেছিলাম, আমার এই ভাই। এই পায়ে দিয়ে সালাম করার অর্থ এই নয় যে ওনাকে দেবতার সাথে সমতুল্য করেছি। আমার বাবার কাছ থেকে শিখেছিলাম মুরব্বীদের পায়ে দিয়ে সালাম করার অর্থ হচ্ছে তাদেরকে সম্মান জানানো। এটাকে ধর্মকে টেনে এনে বিকৃত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই আমি আপনাকে ঈদ মোবারক বলছি। এবং তারও কিন্তু ব্যক্তিগত একটি বিশাল পরিচয় রয়েছে। এবং আমার এই যে ব্যারিস্টার সলিসিটর এমকিউ হাসান ভাই, তিনি একজন যে খালি বিখ্যাত আইনজীবী তাই নয়, তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড খুব জগৎ বিখ্যাত। তার পিতা ছিলেন আমাদের যশোর অঞ্চলের কৃতি সন্তান। তার পিতা ছিলেন একজন এক নামে সর্বপরিচিত যশোর অঞ্চলের একজন খুব বিখ্যাত আইনজীবী, খুব বনবিবি বংশের ছেলে তিনি। ওই বনবিবি বংশের রক্ত তার দেহে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু তিনি এভাবে সম্মান জানিয়ে আমাদেরকে কথা বলতে পারছিলেন। তিনি সম্মান দেখিয়ে আমাদের আবু রেজা ভাইকে শ্রদ্ধা জানিয়েছেন, তিনি সম্মান দেখিয়ে তিনি আমাকে শ্রদ্ধা জানিয়েছেন, এবং সেই সম্মানের একটি অংশ আমার বাবার দিকে গিয়েছে। সেই জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রুফ করেছেন আপনার বাবা কী ছিল। ধন্যবাদ। আর আপনার মাধ্যমে দর্শক আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ ভাই, আমাকে এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো শুধু দর্শক, এখন আমরা যদি কল থেকে কল নেব, তাহলে আমরা একটু ডিসকাশনে চলে যাব। তো আমি ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাইয়ের কাছে যাব, যে আমাদের নোবেল লরেট এবং আমাদের যে বাংলাদেশের প্রধান কিং চার্লস III যে হারমোনি অ্যাওয়ার্ড ওনাকে দেয়া হলো, এবং উনি 9 তারিখে এসেছেন। উনি বোধহয় আজকেও আছেন, কালকে বোধহয় চলে যাবেন। এবং উনি সেই অ্যাওয়ার্ডটা নিলেন। নেওয়ার পরে উনি ইন পারসন উনি কিং চার্লসের সঙ্গে দেখা করলেন, এবং পরবর্তীতে আমরা জানি যে আপনার বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে দেখা করেছেন। এবং এখানে আমাদের কমিউনিটিতে মিক্স যে রিয়াকশন আমি দেখেছি, পজিটিভ রিয়াকশনে আমি বেশি বলবো, যে বেশিরভাগই সবাই কিন্তু তাকে কংগ্রাচুলেট করেছেন, এবং বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে এবং মিটিং হয়েছে। তো আবার মিক্স রিয়াকশনে দেখা যাচ্ছে অনেকে বাদ প্রতিবাদ করেছেন এটা। তো এই ব্যাপারে আপনার মতামত কি, যদি একটু আপনি সংক্ষেপে বলতেন। কলারটা নেওয়া উচিত। কলারকে হারিয়ে ফেলেছে। আমি মনে হয় যে আপনি ডিসকাস করেন, আমি কলার আসলে আপনাকে কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো কলার। হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, শুনতে পান ভাই? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি শুনতে পান? জি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার আইএলআর এক্সপায়ার হয়ে গেছিল,
আমি সেটা রিনিউ করিনি, যে অনলাইনে চলে যাচ্ছে। এখন আমি কি করবো? আইলার মানে আপনি যে আইলার তো এক্সপায়ার হয় না, আইলারটা আছে। আপনি বলতে চাচ্ছেন যে ফার্স্ট অফ মানে ই ভিসাটা আপনি করেন নাই এখনো, ই ভিসাটা আপনি কি করবেন সেটা তো? ই ভিসা কিন্তু মানে 1 জুন থেকে কিন্তু এটা ইফেক্টিভ হয়ে গেছে। এটা এখনো আপনি ই ভিসা কিন্তু করে ফেলতে পারেন। এটা কিন্তু ই ভিসার কোনো রেস্ট্রিকশন নাই, আপনি এখনো খুলে ফেলতে পারেন, ঠিক আছে? আর যদি আপনার যেটা যদি স্টিকার থাকে তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, করার পরে ওইটা এই একটা অ্যাপ্লিকেশন করতে আছে আপনার নো টাইম লিমিট, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে আপনার। এটা কি কার্ডে দিছে নাকি আপনি কি এটা সেটেলমেন্টটা কার্ড নাকি আপনার কোনো ভিনগেট কোনো স্টিকারে দিছে? হ্যালো, আপনার মানে টিভি দেখছেন আপনি এবং টিভি দিকে নজর দিচ্ছেন, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। বায়োমেট্রিক কার্ডে যদি থাকে তাহলে তো আচ্ছা আচ্ছা ব্যস্ত মুহিত খান এটার ব্যাপারে একটু উত্তর দিয়ে দাও শর্ট করে। কয়েকটি কাজ আপনাকে বায়োমেট্রিক কার্ড দেওয়া হয়েছিল এবং 10 বছর এক্সপায়ার হয়েছিল। আপনাকে যেটি করতে হবে এটি ডিফিকাল্ট কোনো বিষয় নয়। আপনাকে আমার ভাই কিন্তু অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন আপনাকে, তারপরে আমি অল্প করে বলে দিচ্ছি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এনটিএল বলে একটি ফর্ম আছে, সেই ফর্মটিকে ব্যবহার করে আপনাকে নো ভিসা নো টাইম লিমিট এই বিষয়টি হোম অফিসের কাছ থেকে আনতে হবে। তারপর আপনি ইয়াতে ই ভিসাতে মুভ করবেন, আপনি সুইচ করবেন। এই ছোটখাটো ভাবে আমি উত্তরটি দিয়ে দিলাম। ধন্যবাদ, না চমৎকার হয়েছে, ধন্যবাদ। তো কল আসলে কল নেব। তাহলে ভাই আপনার ডক্টর ইউনূস সম্পর্কে আপনি যেটা বলছিলাম, যদি আপনি ডক্টর ইউনূসের যে এখানে ভ্রমণটা হলো, এটা নিয়ে তুমি যেটা বলে এটা মিক্সড রিয়াকশন হয়েছে। অবশ্যই যারা পূর্বতন সরকারের প্রতি যাদের আনুগত্য তারা তো মনে করেছে এই সুযোগে তারা বোধহয় একটা কিছু পয়েন্ট গেইন করার একটা প্রচেষ্টা ছিল। আমি দেখলাম যে সাবেক সরকারের প্রতি অনুগত কিছু মিডিয়া বা প্রেসের থেকে ব্যাপকভাবে ভুল ব্যাখ্যা ভুল দেওয়া হচ্ছে, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ। আসলে শুধু দর্শক আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখছেন আমরা তিনজন আছি আপনাদের সঙ্গে এবং আমাদেরকে এই অনুষ্ঠানে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। সেই দর্শক, আমরা ঈদ স্পেশাল এপিসোড আজকে করেছি এবং এটার স্পন্সর এবং এটা প্ল্যানার ছিলেন আমাদের সিনিয়র ব্যারিস্টার আবু রিজা তুহিন ভাই। তো তুহিন ভাই, আমরা যেটা আলোচনা করছিলাম, আপনি যদি কন্টিনিউ করেন, ডক্টর ইউনূস যে এসেছিলেন প্রধান উপদেষ্টা এবং হারমোনি অ্যাওয়ার্ড উনি চার্লস কিংয়ের কাছ থেকে নিয়েছেন। এটা আমি মনে করি যে এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় সম্মান, বিরল সম্মান। ডক্টর ইউনূস এমনিতেই বাংলাদেশের সবচাইতে বহুল প্রচলিত মানে কী বলবো পরিচিত মুখ ওয়ার্ল্ডে, যেখানে যায় না কেন পরিচিত। আমার নিজে, তুমি তো জানো আমার বিভিন্ন জায়গাতে পড়ার সুযোগ হয়েছে, এমনকি আমি যখন অক্সফোর্ডে পড়ি সেখানেও আমি বাংলাদেশ শুনেই কিন্তু টিচাররা ডক্টর ইউনূসের প্রসঙ্গ তোলে। এবং আমার মনে আছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান রাইটস নিয়ে পড়তে গেলে উনি বলছিলেন ডক্টর ইউনূস যেভাবে দারিদ্র নিয়ে সংগ্রাম করছে, হয়তো একটা স্টেজে 4th জেনারেশন হিউম্যান রাইট হিসাবে কিন্তু রাইট টু ফুড একটা হিউম্যান রাইটস হিসাবে হয়তো আসবে, এরকমও কিন্তু তারা ডিসকাশন করেছিল। এবং এমন একটা সময় ছিল যখন আমরা কথা বলছিলাম শুনতে শুনতে, যেটা আমার কাছে মনে হয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা দেখছিলাম যে পরিচিতি এমনভাবে বেড়েছে, মানে শেখ হাসিনাকেই লোকে পরিচয় করিয়ে দেয়, আপনি তো ডক্টর ইউনূসের দেশের প্রধানমন্ত্রী, তাই না? মানে তিনি নিজের নামে আর পরিচিত ছিলেন না। এটা বোঝার মতো এই জ্ঞান ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। ডক্টর ইউনূসকে ইচ্ছা করলে আওয়ামী লীগ সরকার ব্যবহার করতে পারত, তাকে ব্যবহার না করে তার সাথে হোস্টেলিটি করে আজকে কী অবস্থা হয়ে গেল। আমরা কত নির্মম ব্যাপার, একটা 83 বছরের একজন বৃদ্ধ মানুষকে 8 তলা ওঠার জন্য ইলেকট্রিসিটি বন্ধ করে লিফট বন্ধ করে রাখা হয়েছে। মানে মানুষের এতটুকু সম্মান পর্যন্ত নাই। আমরা সেই আলেকজান্ডার থেকে শুরু করে সবসময় বিরোধী পক্ষকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানে আটকে রাখা হয়, তা কিন্তু আলাদা একটা বাংলো মতো জায়গা থেকে আটকে রাখা হয়েছিল। 2জন কাজের লোক তাকে রাখা হয়েছিল, একজন বাঙালি ছিল এবং নিয়মিতভাবে 2জন তার রাঁধুনি ছিল, তাকে প্রত্যেক দিন রান্না করে খাওয়ানো হতো। এবং আমি ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেবের কাছে শুনেছি যে ঢাকা থেকে নাকি প্রতি সপ্তাহে তার জন্যে বেগম মুজিব রান্না করে পাঠাতো। তো এইরকম সম্মান দিত। এমনকি যখন ঢাকা কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পিতা ফজল কাদের চৌধুরী সাহেব ছিলেন,
শেখ মুজিবুর রহমান তাকে কিন্তু খাবার এবং সিগারেট সরবরাহ করতে, এটা শুনেছি আমি গুরুজনের কাছ থেকে। বাদ দেন, ডক্টর ইউনূস এখানে আসার পরে যেভাবে এক শ্রেণীর পত্রিকা থেকে বললো ওনাকে নাকি অপমান করা হয়েছে, ওনার সাথে কেয়ার স্টামার দেখা করে নাই, আবার বলা হলো যে উনি এখানে এসেছিলেন টাকা উদ্ধার করতে, ওনাকে পাত্তা দেওয়া হয়নি। মানে এটা কি কোনো বাংলাদেশের টাকা চুরি হয়ে গেছে, এই টাকা উনি উদ্ধার করতে পারছেন না, এটা কি বাংলাদেশের জন্য গৌরবজনক করা হলো? তাদের তো বলা উচিত যে টাকাগুলো ফেরত না নিতে আমাদের সহযোগিতা করা উচিত। ডক্টর ইউনূস বিরল সম্মান পেয়েছেন এবং বাংলাদেশ সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পয়সা তারা ফেরত নেবে। আমরা অন্য দিকে দেখেছি, আমরা আমার অফিসের সামনেই দেখলাম বিপুল জনসমাবেশ হয়েছে আলতাবাড়ি পার্কে, ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে তাকে সম্মান দেওয়া হয়েছে। এবং ডক্টর ইউনূসই 2-4 জন লোক তার সম্পর্কে কী বললো না বললো এতে কিছুই যায় আসে না। তো আমি মনে করবো এরপর আমরা তো অন্তত জানতে পেরেছি যে সাইফুজ্জামান সাহেবের 350 বাড়ি নিয়ে কিন্তু অলরেডি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, বিভিন্ন রকম অ্যাকশন। সালমান এফ রহমানের বাড়ি নিয়ে পদক্ষেপ হয়েছে। আজ বাদে কালেই আমি মনে করি টিলুসি। তাহলে আপনি ইন কনক্লুশনে বলছেন যে হারমোনি যে অ্যাওয়ার্ড, এটা আমাদের দেশের জন্য গর্ব, সবচেয়ে বড় কথা, এবং আপনি যে বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আপনি গর্বিত, এবং এটাকে আমরা কংগ্রেচুলেট করতে পারি। এবং আমরা একটুখানি প্রাসঙ্গিক একটু বলে রাখি, আমারই কল আছে, কলটা নিয়ে নিন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আপনি ব্যারিস্টার এমকিউ হাসানের সঙ্গে কথা বলছেন। এটা ঈদ স্পেশাল আইন অধিকার অনুষ্ঠান হচ্ছে। আপনার প্রশ্ন করুন, আমরা 3 জন আছি, তো আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার সবাইকে যদিও ঈদ শেষ হয় না, সবাই খুশিতে থাকি, তাই আপনাদের সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক আপনাকেও, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনারা সবাই ব্যারিস্টার মানুষ, এবং ঘটনা হইল ইউনূস সাহেব আমাদের একজন গণ্যমান্য মানুষ, এটাও ঠিক। আপনারা 3 জনে বলবেন একটা হারমোনি অ্যাওয়ার্ড দিয়েছেন, এর জন্য কি বাংলাদেশ থেকে 41 জন মানুষ আসতে হবে? আপনারা বলেন কাদের আসতে হবে? বাংলাদেশ থেকে কি বলছেন? 41 জন মানুষ। 41 জন, আচ্ছা ওকে। আমি তাহলে তো সুধী দর্শক, আপনার আনসারটা আমরা ব্রেক থেকে এসে দেব। আমরা ওদেরকে একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে, আবার দেখা। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত আমাদের স্পেশাল ঈদ আইন অধিকার থেকে। সুধী দর্শক, আমরা একটা কলারকে পেয়েছিলাম, উনি একটা কল করেছিলেন যে ডক্টর ইউনূস উনি এখানে হারমোনি অ্যাওয়ার্ড নিতে এসেছেন, এবং উনি 41 জন সদস্য নিয়ে এসেছেন। এবং এই সংক্রান্ত ব্যাপারে আমি মুহিত খানের কাছে যাওয়ার আগে মুহিত খানের কাছে প্রশ্নটা করবো। তার আগে ভাই, যে ডক্টর ইউনূস সম্পর্কে যে মিক্স রিয়াকশনের ব্যাপারে আপনি যদি 10 সেকেন্ডে বলেন যে আপনি কি প্রাউড ফিল করেন? আমি মনে করি যে ডক্টর ইউনূসের এখানে আসা, যেটা তার সফর সফল হয়েছে, এবং অবশ্যই যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতে বিরোধিতা থাকবেই, রাজনৈতিক বিরোধিতা থাকবে। আমার কাছে মনে হচ্ছে ওভারঅল তিনি এখানে যথেষ্ট সম্মান পেয়ে গেছেন, এবং এখানকার ব্রিটেনের অধিকাংশ বাংলাদেশিরা তার প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। তাহলে আপনার যে আপনি যেটা বলতে চাইলেন, আমি একটু জিস্ট করি, সেটা হচ্ছে যে ওনার যে হাই প্রোফাইল, ওনার যে কোয়ালিটি, ওনার যে নেম ফেম, এটা আসলে যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমাদের জন্য আসলে প্রাউড। এবং আমি যতদূর জানি যে উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হতে চান নাই। যখন ছাত্ররা যখন ওনাকে যোগাযোগ করে, ওনারা বলছেন যে তোমরা অন্য কাউকে ফাইন্ড আউট করো, হোয়াই ইটস মি, এবং বললো যে তোমরা চেষ্টা করো, উনি কিন্তু না করে দিয়েছিলেন। এবং পরে যখন ওরা আবার সেকেন্ড টাইম পরের দিন বোধহয় ওনার সঙ্গে যোগাযোগ করে, তখন বলে যে আর কাউকে পাচ্ছি না, আপনি ছাড়া কোনো অপশন নাই, তখনই কিন্তু সে রাজি হয়েছে। এবং যখন এয়ারপোর্টে এসে বলেছিল যে এখনও যদি চায় তো আমি ফিরে যেতে পারি। এরা তো এই নয় যে সে তার কোনো নিজস্ব স্বার্থের জন্য কিংবা কোনো প্রোফাইলের জন্য সে কিন্তু আসে না, সে কিন্তু দেশের ক্রান্তি লগ্নে কিংবা দেশের একটা সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা সিস্টেমের জন্যে কিন্তু উনি এসেছেন। এবং একটা মনে রাখতে হবে, ওনার কাজে বাধা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, উনি কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। তবে আপনি আলতাবাড়ি পার্কে, আপনি যেটা বললেন যে আলতাবাড়ি পার্কে কিন্তু হিউজ তার সমর্থক আছে এখন। তবে এটা ঠিক, তার কিন্তু সমর্থকও আছে প্রচুর,
বিরোধিতা হচ্ছে ঠিকই, যেহেতু একটি দল তারা 15 বছর ক্ষমতায় ছিল এবং সেই ইতিহাস আমরা জানি, তো তারা তো করছেই, কিন্তু এছাড়াও কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু তারা সমর্থন করছে। তো এখন আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে চলে যাব। একজন কলার বললেন যে উনি এসেছেন 41 জন নিয়ে আসছেন, তো এই ব্যাপারে আপনি আসলে ওনার প্রশ্নের উত্তর কি দেবেন? আমি একটু সময়টি বলছি। আমাদের হাদিস শরীফে একটি হাদিস এভাবে এসেছে, যে দেশে গুণী ব্যক্তি সম্মান নেই সে দেশে কখনো গুণী ব্যক্তি জন্মগ্রহণ করে না। আমাদের জাতীয় জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস জি এসেছেন, আমরা অত্যন্ত গর্ব অনুভব করি এবং আমাদের এই আইন ও অধিকারের অনুষ্ঠান থেকে এনভির এই প্ল্যাটফর্ম থেকে এনভির পক্ষ থেকে সমস্ত বাংলাদেশি জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন উত্তর চলে যাবে আপনার। জি, আপনি বলছেন 41 জনকে নিয়ে তিনি কেন এসেছেন? ভাইয়া, নেতা কিন্তু কোনো একক ব্যক্তির নাম নয়। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন বাংলাদেশের নেতা, রাষ্ট্রনেতা, কিন্তু এটি একক কোনো ব্যক্তিত্বের নাম নয়। নেতা হবে অনেকগুলি মানুষের সমন্বিত একটি গোষ্ঠীর অংশ হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। যখন তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইংল্যান্ডে আসছেন, তিনি অবশ্যই তার সাথে তিনি বাহিনী নিয়ে আসবেন। একটি বাহিনী থাকবে যারা বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেড ডিলিংসগুলি যারা করবে। আরেকটি বাহিনী থাকবে আমাদের দেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে গেছে সেই অর্থগুলি উদ্ধার করার দায়িত্বে যারা থাকবেন। আরেকটি গ্রুপ থাকবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এটিকে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় সেই বিষয়ে নির্দেশ করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলি হচ্ছে সেই ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যাতে আপনার নিরপেক্ষতা থাকে সেগুলিকে এনশিওর করার জন্য আরেকটি বাহিনী থাকবে যারা যুক্তরাজ্যের যে আইন অঙ্গের সাথে যারা জড়িত তাদের সাথে নেগোশিয়েট করবে। তো আমরা কিন্তু জানি না যে 41 জনের যে বাহিনী নিয়ে যারা কে কে কোন কোন দায়িত্ব পালন করছে। অতএব 41 জনকে নিয়ে এসছে এটি বলেই কান নিয়ে গেলে ছেলে পিছনে দৌড়ানো যাবে না, ওয়েট করতে হবে কেন নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যখনই যুক্তরাজ্যের কোনো প্রাইম মিনিস্টার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যখন ট্রাভেল করেন সাথে কিন্তু তিনি তার বাহিনী নিয়ে যান। এবং এর আগে আমরা দেখেছি যখন প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তিনি 41 জন নয়, উনি কিন্তু সমস্ত প্লেন ভরে 240 অথবা 50 জন যাত্রী তিনি এসেছিলেন। তারা কি করেছেন উই ডোন্ট নো। সুতরাং এক পেশে ব্যাখ্যা দেওয়া যাবে না। দ্বিতীয়ত, তার যে অ্যাওয়ার্ডটি মূল্যায়নটা আমরা কীভাবে করব? একমাত্র প্রকৃত রাজার পক্ষেই সম্ভবপর আরেকজন প্রকৃত রাজার মূল্যায়ন করা। রাস্তার ফকির, রাস্তার মেথর এদের পক্ষে কখনো সম্ভবপর নয় রাজার মূল্যায়ন করা। রাজার মূল্যায়ন করে রাজা। এই কারণেই প্রিন্স চার্লস তিনি যে প্রিন্স চার্লস এখন হয়েছেন রাজা, প্রকৃত রাজা। বাংলাদেশের রাজাকে রাজকীয় সম্বর্ধনা জানিয়েছেন আদর করে, আমাদের গর্ব অনুভূত হওয়া উচিত। তৃতীয়ত, আলতাফ আলী পার্কে তার উপস্থিত হওয়ার কথা ছিল। 3 ধরনের অনুভূতি হবে। এক ধরনের অনুভূতি আমরা যারা বসে আছি এখানে আমরা মন থেকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হব। আরেক ধরনের অনুভূতি যারা স্বার্থ হাসিল করার জন্য এই তেল মেরে তৈল মর্দন করে যদি কোনো স্বার্থ হাসিল করা যায়, দ্বিতীয় শ্রেণীর মানুষ। আর তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যারা চাচ্ছেন ইলেকশন হোক। বাংলাদেশে যদি এখন একটি গণভোট হয় আমি সকলকে বলতে পারি যে হয়তো 85% মানুষ বলবে এখন ইলেকশনের কোনো প্রয়োজন নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 বছর নয় 10 বছর এই সরকার ক্ষমতা থাকা দরকার। কেননা যেভাবে বাংলাদেশের যে দুর্নীতি ঢুকে গিয়েছে, যেখানে হাত দেই কথা হচ্ছে আমি যে ডালে ধরি ভেঙে পড়ি এই অবস্থা, সেই জায়গাতে তিনি দাঁড়িয়েছেন আমাদের দেশকে রক্ষা করার জন্য। আমার মনে হয় তাকে একটি সময় দেওয়া দরকার। 5 বছর পরে দেখেন দেশটার অবস্থা কি হয়। আর তার আশেপাশে যে বাহিনী রয়েছে বলা হয় যে এদের বয়স 25 বছর 24 বছর, এদের কি কোনো জ্ঞান আছে কিনা? নেপোলিয়ন বোনাপার্ট সমস্ত ওয়ার্ল্ড তিনি জয় করেছেন কোন বছর বয়সে? তার যখন বয়সের 25 থেকে 28 বছর বয়সে, এই অল্প বয়সের ভিতরে তিনি সমস্ত ওয়ার্ল্ড জয় করেছিলেন। সুতরাং বয়সের দিকে তাকালে হবে না, দেখতে হবে যোগ্যতা, দক্ষতা, তারা কি ভবিষ্যৎ দেখতে পারে কিনা। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে। এবং আপনার পক্ষ থেকে ভাইয়া এই কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে একটু পানি চলে এসেছে। এই বৃদ্ধ লোক, তাকে সম্মান যদি ভাইয়া সম্মানের ব্যক্তিকে যদি সম্মান যদি না দেখে আমরা, কখন কোন ব্যক্তির জীবনে কি আসবে উই ডোন্ট নো। ওনাকে বলা হয়েছিল ওনাকে কি পানিতে চুবিয়ে নাকি ওনাকে তোলা হবে। দেখেন আল্লাহ কোথায় নিয়ে গেছে সম্মান মর্যাদা। তার মানে বলতে চাচ্ছি আমার গায়ে লোম দাঁড়িয়ে দেশে কথা বলতে গিয়ে। সুতরাং সম্মানের ব্যক্তিকে আমাদের সম্মান দেখাতে হবে, সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তাকে আমাদের সম্মান দেখাতে হবে, তাহলে কিন্তু মনের ভেতরে আপনারা শান্তি পাবেন। ধন্যবাদ। তার মানে আপনার কথার কনক্লুশনে যেটা আসে যে আসলে ওনাকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল অবশ্যই, এবং সংস্কার আরো করে তারপরে নির্বাচনে যাওয়া উচিত। আর আরেকটি বিষয় ভাইয়া আপনি বলেছিলেন যে আমাদের যে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেনি এবং এটিকে নিয়ে একটা সময় কিন্তু বলা হচ্ছিল ওনাকে নাকি কোনো অ্যাওয়ার্ডই দেওয়া হবে না। কান নিয়ে গেলে চলে, কানের পেছনে কেন দৌড়াবো? এই দেশের হেড অফ দ্য স্টেটকে প্রাইম মিনিস্টার দেখা করবে না করুক, আজকে আসবে কালকে চলে যাবে, কিন্তু হেড অফ দ্য স্টেট হচ্ছে কিং। তাকে
বাংলাদেশি হিসাবে হ্যাঁ। তার যে হারমোনি অ্যাওয়ার্ড জি। সে ব্যাপারে আপনার ফিলিংসটা কি? ভাইয়া আমি গর্বে আনন্দে আমার ভিতরটা ভরে গিয়েছে। এই প্রথম আমাদের জাতীয় জীবনের একজন শ্রেষ্ঠ পুরুষ। এর আগে আমরা দেখেছিলাম আমাদের বাংলাদেশের আগে শ্রেষ্ঠ পুরুষ, যার যে সম্মান তাকে সেই সম্মান দিতে হবে। যেমন বাংলাদেশ দেশকে স্বাধীনতার জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে তার যে অবদান সেই অবদানের জন্য তাকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। বা তার যে লাঠিয়াল বাহিনী যারা ছিল, যারা দুর্নীতি করেছে, সাদাকে সাদা কালোকে কালো আমাদের বলতে হবে। পরবর্তীতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে অবদান রেখেছেন, দেশের জন্য তিনি জান গ্রহণ করেছেন, তার অবদান আমাদের স্বীকার করতে হবে। তৎপরবর্তীতে আমরা দেখেছি আমাদের এরশাদ সাহেব, তিনিও যে দেশের জন্য কোনো কাজ করেন তা কিন্তু নয়। যদি আমরা সেগুলি ভুলে যাই, আমরা গাদ্দার জাতি। এই পরিক্রমার এক পথ ধরে এখন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ পুরুষ এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে অ্যাওয়ার্ডটি পেয়েছেন, যে যার যেটা মানে যেসব কন্ট্রিবিউশন আছে সেগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং আপনি যদি অ্যাওয়ার্ড নিয়ে আমরা যে মূল্যায়ন, যে জায়গাতে স্বয়ং কিং তাকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বয়ং কিং তাকে আমন্ত্রণ জানিয়ে ইংল্যান্ডে নিয়ে এসেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে G7 যে মিটিং হলো কানাডাতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদির সেখানে জনাব মোদি যাওয়ার কথা ছিল, বাট তার কিন্তু ইনভিটেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, সে কিন্তু যেতে পারে নাই। আর সেই জায়গাতে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ যে রাজা চার্লস, তিনি আমাদের দেশের শ্রেষ্ঠ রাজা বর্তমান প্রজন্মের, আমাদের ইউনূস সাহেবকে তিনি ইনভাইট করেছেন এই অ্যাওয়ার্ডের জন্য। আমাদের জাতীয় জীবনের একটি শ্রেষ্ঠ অর্জন, তাকে মাথার মুকুট করে রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মহিত খান। তবে ডক্টর ইউনূসের প্রোফাইল যদি আমরা দেখি, এটা কিন্তু হিউজ ভাই কিছুটা বলেছে। এবং ভাই একটু বলছি, দেখেন ওনার বিনয় দেখেন, আপনি আপনি বয়সের মধ্যে বড় হতে পারেন, ভাইও বয়সের মধ্যে বড় হতে পারেন, বাট আমি ছোট ভাই, প্রাচীরের সিদ্ধের ক্ষুদ্র নামহীন, আমার কোনো নাম পরিচয় কোনো কিছু নই। বা বিনয় দেখিয়ে আপনারা যেভাবে আমাকে শ্রদ্ধা করেন, আপনাকে শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। বরঞ্চ আমার হৃদয়ে আমি হতে পারি ছোট, বাট আমার ঐশ্বর্য অনেক বড় হৃদয়ের, সেই জায়গাতে সর্বোচ্চ স্থানে আপনারা অবস্থান করেন শ্রদ্ধা নিয়ে। ধন্যবাদ। তাহলে সেরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদেরকে সেই জায়গাতে রেখে শ্রদ্ধা করতে হবে। তার মানে আমি ইন কনক্লুশন আপনাদের দুইজনের কথা আমি এইভাবে আমরা বলতে পারি যে বিং এ ব্রিটিশ বাংলাদেশি, জি, বিং এ লয়ার, আমরা তার যে হারমোনি যে অ্যাওয়ার্ড, এটার জন্য আমরা প্রাউড ফিল করি এবং আমরা কংগ্রাচুলেট করি। এবং এটা দেশের জন্য একটা গর্ব, দেশের জনগণের জন্য একটা গর্ব, আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য একটা গর্ব। এবং আপনাদের কথা এটাও বেরিয়ে আসছে যে যেহেতু একটা ক্রান্তি লগ্নে উনি এই ক্ষমতা নিয়ে, মানে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, যদিও উনি হতে চান নাই, ছাত্ররা রিকোয়েস্ট করার পরিপ্রেক্ষিতে, এবং এই সংস্কার আগে করে তারপরে নির্বাচন, এটাই আপনারা বলতে চাচ্ছেন। অবশ্যই ভাই, আমি ক্ষুদ্র করে 1 মিনিট আরেকটি মূল্যায়ন বলবো। আপনারা জানেন সমস্ত পৃথিবীর জাতিদের যে জাতিগোষ্ঠী লিডার হচ্ছে জাতিসংঘ, সেই জাতিসংঘের লিডার ছিলেন বান কি মুন, তাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। আর আমাদের বাংলাদেশের জাতীয় সন্তান, তিনি কিন্তু জাতিসংঘের সব প্রধান নন, তা না হয় সত্ত্বেও কিন্তু তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তার মানে কি, তার সম্মান কত ঊর্ধ্বে, আমাদের সেই ঊর্ধ্বে থেকেই সম্বন্ধ। ধন্যবাদ ব্যারিস্টার মহিত খান। তো আমরা ডক্টর ইউনূসের আলোচনা আর আমরা করব না, আমরা এবার কিছু ব্যক্তিগত প্রশ্নে চলে যাব আমরা। সেটা হচ্ছে যে ঈদ গেল, তো ঈদ কেমন কাটলো, প্লাস আপনাদের লয়ার হিসাবে আসার যে অনুপ্রেরণা কিভাবে হলো, এবং লয়ার হিসাবে ইউকেতে আপনারা কেমন এনজয় করছেন, ক্লায়েন্ট ডিলিংস করা কিংবা ক্লায়েন্টদের কোনো ভালো সংবাদে কেমন লাগে, খারাপ সংবাদে কেমন লাগে, কিংবা যেসব ভালনারেবল ক্লায়েন্ট থাকে তাদের ব্যাপারে আপনারা কিভাবে কাজ করেন, সেটা যদি এখন আমি ভাইয়ের কাছে চলে যাই খুব সংক্ষিপ্তভাবে, যে ভাই তাহলে ঈদ কেমন কাটলো যদি সংক্ষেপ বলেন। আমি তো জানি যে আপনি রিজেন্ট পার্কে ঈদ করেন প্রত্যেক বছরেই, এবং ওখানে নাকি আলাদা একটা মানে আলাদা একটা এনভায়রনমেন্ট আছে, যেটা বললেন যে অন্য জায়গায় যে আপনি পান না। তো সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন, আর পরবর্তীতে আপনি কেন এই লয়ার হিসাবে এই প্রফেশনে আসলেন, প্লিজ। আচ্ছা, ধন্যবাদ সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। আমি তো যেটা তুমি বলেছো যে প্রতি বছরই আমি ঈদের জামাত পড়ি রিজেন্স পার্ক মস্কে। আমি মনে করি যেটাই হোক না কেন, যে আমি রিজেন্স পার্ক মস্কে আমি লন্ডনের সেন্ট্রাল মস্ক হিসাবে আমি গণ্য করি, যদিও তার সাথে কলেবরে অনেক বড় ইস্ট লন্ডন মস্কে আমি অনেক আগে 2 বার নামাজ পড়েছিলাম। এবং এর মধ্যে কয়েক বছর আগে আমার একটা আপার ট্রিবিউনালে কেস থাকার কারণে সকালে যেহেতু কেস, আমি বাসা থেকে বেরিয়ে কোনোভাবেই মানে অফিসে এসে ফাইল নিয়ে নামাজ পড়ে আমি চলে গেছিলাম। হ্যাঁ, কারণ প্রিজন পার্কে আমি গেলে আমি কোর্টের হিয়ারিংটা ধরতে পারতাম না।
কিন্তু এখানে সেই পুরনো জিনিস, ওই চাঁদা কালেকশন করো, ওই ইয়ে করো, মানে এটা খুবই একটা নোংরামি ব্যাপার। মসজিদের ভিতরে বসে টাকা পয়সা দেওয়ার ব্যাপার, এটা নিয়ে চিন্তা ভাবনা করা, কিংবা আমি দেখেছি আগে নামাজের ভিতরে অর্ধেক নামাজ পড়ে চাঁদা কালেকশন করা, মানুষ আজ চাঁদা না দিতে পারলে আর মসজিদ আর নামাজ কন্টিনিউ করবে না, কিংবা ইয়ে পড়িয়ে খতম তারাবি পড়িয়ে বেতারের নামাজের আগে আটকাই দিয়ে পড়ানো, এগুলি আমার কাছে মনে হয়েছে এটা ভালো না। আমি যেটা পড়ি, রিজাল পার্কে কোনো দিন টাকা পয়সার জন্য বলে না, বাইরে দুটো বক্স আছে, যার ইচ্ছা সে পয়সা দেবে। কেউ যে প্যালেস্টাইনিদের জন্য পয়সা কালেক্ট করবে মসজিদের প্রেসিডেন্টসের বাইরে রাস্তায়, মসজিদের মধ্যে এরকম কোনো কথা নাই। এবং ঢোকা মাত্র মসজিদে কি করে বিভিন্ন তাকবীর শুরু হয়, ওই জিনিসটা তারা থামাতে হচ্ছে, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, এরপরে আসছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত ঈদ স্পেশাল আইন অধিকার থেকে। আমি আছি আপনাদের সঙ্গে ব্যারিস্টার MQ হাসান এবং আমার সঙ্গে আছেন সিনিয়র ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই এবং আমার ডান দিকে আছেন বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান। তো আমরা যে আলোচনা করছিলাম, আবু রেজা তুহিন ভাই উনি বলছিলেন যে ঈদ কেমন কাটলো, রিজেন্ট মসজিদ সম্পর্কে উনি বলেছেন। তাহলে আপনি এই প্রফেশনে কেন আসলেন এবং কেমন এনজয় করছেন ইউকেতে আপনার অ্যাজ এ ব্যারিস্টার হিসেবে? আসলে এটা দুই পার্ট কোশ্চেন। আমি কেন আইন পড়তে আসলাম, এটা আসলে খুব মজার ব্যাপার। সত্যি কথা বলতে কি, 5 বছর বয়স থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ব্যারিস্টার হব, এবং আল্লাহ পাকের অনেক রহমত যে সেই 5 বছরের যে স্বপ্ন আমার ছিল এই বয়সে, সেই স্বপ্ন এখানে এসেছে। আমাদের পরিবার কিন্তু আইনজীবী পরিবার নয়, আমার পরিবার হচ্ছে মূলত ভূস্বামী, মানে প্রচুর ভূমির অধিকারী জমিদার পরিবারতে আসা। আমার নানা, তুমি জানো যে খুব নাম করা আইনজীবী ছিলেন, ওই নানা একমাত্র ব্যতিক্রম, আর আমার কোনো দিকেই কোনো আইনজীবী ছিল না, এখনও নাই। তো যাই হোক আর কি, 5 বছর বয়সের ঘটনা ছিল। আমার মা একটা রিট করেছিলেন আইব খানের বিরুদ্ধে, এটা এখন বুঝি, তখন বুঝতাম না। আমার মা মারা সব রাজনীতির কারণে জেলে ছিলেন। তখন আমার মা আমাকে নিয়ে ঢাকাতে গিয়েছিলেন হাইকোর্টে। তখন আমাদের লয়ার ছিলেন ব্যারিস্টার আব্দুল হক, যিনি পরবর্তীকালে জিয়া রহমান সাহেবের মন্ত্রিসভার ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ল্যান্ড রিফর্মের মিনিস্টার ছিলেন। তো ওনাকে আমি দেখি, এবং হাইকোর্টের বিশাল বিল্ডিং, বিশাল বারান্দা, করিডোর দিয়ে হাঁটাহাঁটি, ওনার গাউন, ওনার যে লেগ ব্যান্ড, এগুলো পড়াটা দেখে টেকে আমার কাছে মনে হলো যে আমি এটাই হব। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন সোহরাওয়ার্দী, গান্ধী, প্রত্যেকের সেখানে দেখলাম যাদেরকে আমি সম্মান করি, ইমেজ যাদেরকে করি, মনে হলো ওরা ব্যারিস্টার হবো। তখন এই 5 বছর বয়সেই আমি বললাম যে আমি ব্যারিস্টার হবো। এবং আমার চেয়েছিল পরবর্তীকালে 9-এ উঠলে আমাদের পরিবার চেয়েছিল আমি সায়েন্স পড়ি। তখন মনে করা হতো বাচ্চারা সায়েন্স পড়বে, আমি ক্লাসের ফার্স্ট বা আমি বোর্ডে বললাম আমি আর্টস পড়বো। স্যারেরা আমাকে আর্টসে নাম দেবে না, তুমি জানো না কী করছো, আপনার সাথে কথা বলবো। আমি পড়েছি, আল্লাহর অশেষ রহমত আমি পড়েছি। এবং তখন আমরা জানতাম না ওই সময় যে বিলাতে কী করে এসে ব্যারিস্টারি পড়ে, কিন্তু আল্লাহ দেখেন কীভাবে মানুষের পথ। এই জন্য যেটা আমরা বলি আইরিশ প্রকল্প আছে কি, দ্য রোড উইল রাইজ টু মিট ইউ। তো রাস্তা উঠে আসবে তোমাকে মিট করার জন্য। আল্লাহর কাছে আমার কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমার সেই স্বপ্নটা। আপনি কেমন এনজয় করছেন ইউকেতে? ইউকেতে আমি মনে করবো যে আমার নিজের একটা মিক্সড ফিলিং। আমার মনে হয় হয়তো বা আমার যতটুকু অর্জন করা উচিত ছিল সেটা হয়তো অর্জন করতে পারিনি, একটা ব্যর্থতা আর গ্লানি সবসময় থাকে। তবে যেটুকু আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে আমার হাত ধরে, আমার মাধ্যমে আল্লাহ রাব্বিল আলামিন হাজারো মানুষের থাকার বন্দোবস্ত করে দিয়েছে, এবং অনেক কঠিন কঠিন কেস। এবং অনেক সময় এখন আমি যখন পিছন থেকে ফিরে তাকাই মনে হয় যে এই কেসে এই আর্গুমেন্টটা কেন করেছিলাম, এই আর্গুমেন্টটা কেন জাজ এটাকে কিনেছিল, কেন জাজ বলেছিল মিস্টার রেজা ভেরি কোজেন্টলি আর্গুড দিস, অথবা একেবারে কোর্টের ভিতরে স্ক্রিন দেখায় মিস্টার রেজা থ্যাংক ইউ ফর দিস, ভেরি হেল্পফুল। ধন্যবাদ আবু রেজা তুহিন ভাই। তাহলে আপনি এনজয় করছেন এবং কঠিন কঠিন মামলাগুলোতে যখন গুড রেজাল্ট আসে আপনি তখন একটা হ্যাপিনেসই করে। আর তাহলে বয়স থেকে আপনি কোনো ফ্যামিলি নিষ্পাসন ছাড়া নিজের থেকেই আপনি লয়ার, কখনো চাই নাই। আপনাকে ধন্যবাদ। এখন আমি চলে যাব আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান। সো ব্যারিস্টার মুহিত খান, তোমাকে প্রশ্ন করি যে তুমি কেন এই প্রফেশনে আসলে এবং ইউকেতে কিভাবে এটা তুমি এনজয় করছো? আমি ছোটবেলা থেকে ছিলাম খুব স্বাধীন, যে টাইপের একটা ছোট থেকে বড় হয়েছিলাম স্বাধীন চেতা টাইপ একজন বাচ্চা হিসেবে। আমার নানা ভাই, মনে আছে, ভাইয়ার ঠিক 3-4 বছর পরে আমার ভিতরে অনুভূতি আসে।
আমার যখন বয়স ছিল, আমি ক্লাস 8-এ পড়তাম, তখন ব্যারিস্টার নাজমুল হুদা, খুব বড় মোটা সোটা একজন ব্যারিস্টার ছিলেন, বিএনপির, এটা ছিল এরশাদ সময়ের, এরশাদ সাহেবের সময়। তিনি ছিলেন একজন আইনমন্ত্রী, বিভিন্ন সময় টিভিতে আসতেন এবং বিভিন্ন আইনি ব্যাখ্যা দিতেন। তো আমার নানা ভাই বলতেন আমার নাতি বড় হয়ে এরকম ব্যারিস্টার হবে, বাট তখনও কিন্তু আমার ভিতরের মধ্যে আসেনি ব্যারিস্টার হবে এটার অর্থ কী। 8 থেকে 9, 10-এ যখন উঠলাম তখন আমি বিভিন্ন এম ইন লাইফ এগুলি পড়া শুরু করলাম। তখন দেখলাম লয়ার, ইন্ডিপেন্ডেন্ট লাইফ, ম্যান অফ ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো, এবং ইউ ক্যান হেল্প পিপল ভেরি ডাইরেক্টলি। এই অনুভূতি বুকে ধারণ করে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি লতে অধ্যয়ন করি, পরবর্তীতে যুক্তরাজ্যে আসি ব্যারিস্টারি পড়াশোনা করার জন্য। এবং লিঙ্কনস ইনে প্রথম যেদিন যখন আমি যাই, আমার সাথে ছিলেন ব্যারিস্টার আবু সায়েম, আমার বন্ধু। এবং লিঙ্কনস ইনের যে বিল্ডিংয়ের যে ওয়ালগুলি, বিশ্বাস করেন ভাইয়া, এই ওয়ালগুলি ধরে ধরে যখন যাচ্ছিলাম তখন আমি ভিতরে অনুভূতি ছিল এরকম, এই রাস্তা ধরেই হয়তো বা ডক্টর আমাদের যে জিন্না নেহেরু ব্যারিস্টার, এনার মধ্যে এই রাস্তা ধরেই আমারই মতো এটি ব্যাগ হাতে নিয়ে এসে উনি এসেছিলেন। আনন্দের অশ্রু চোখ দিয়ে বেয়ে পড়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকে রহমত দিয়েছেন। সেই পথ ধরে আল্লাহ পাক আমাকে ব্যারিস্টারি কমপ্লিট করে তৌফিক দান করেছেন। এবং শুরু থেকে এখন পর্যন্ত আমি অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি ভাইয়া, এবং আমি আমার বাউন্ডারির বাইরে গিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। এবং কার দোয়া কীভাবে আমার জীবনে কাজে লেগেছে ভাইয়া, কয়েকদিন আগে আমার মানি ব্যাগ হারিয়ে ফেলেছিলাম লন্ডন আন্ডারগ্রাউন্ডে, ভিতরে 1,500 পাউন্ড ছিল, অক্ষত অবস্থায় 1 ঘন্টার ভিতরে ফিরে পাই ভাইয়া, মানুষকে সাহায্য করার জন্য। এ কারণে সবসময় ফিল করি। এখন ইউকেতে কেমন এনজয় করছেন? ঈদটা ভাইয়া, এবার ঈদটা ছিল সর্বশ্রেষ্ঠ ঈদ, কেননা রাত 12টা 1 মিনিটের সময় আমি আমার শাশুড়ি আম্মাকে গিয়ে দেখি উনি হাত দিয়ে মুড়ে মুড়ে উনি মানে মিঠাই, মানে গুড় উনি করছেন, শক্ত গুড়। দেখলাম আম্মা তুমি কি করছো? বলে আমি বানাইলাম, পিঠা বানাইলাম। মা কার জন্য? আমার মেয়ে সাবরিনা বাসায় আসবে। আপা কখন কারো বাসায় যায় না। আমার মায়ের মানে বিভিন্ন অনুষ্ঠানে আমার মা যখন এসছেন, আমার শাশুড়ি আম্মা, আপা যেভাবে ভালোবেসেছেন আমার মাকে, সেই ভালোবাসা আমার মায়ের ভিতরে ওয়ার্ক করেছে, আপার ভিতরে। আপা দাবি করে বলেছেন যে উনি ঈদের দিন আমাদের বাসায় আসবেন। সেইটা মাথায় রেখে বুড়ো মহিলা, উনি 70 বছর বয়স্ক, উনি মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা করার জন্য। আমার তো দেখে শ্রদ্ধা, বল মা একটু রেকর্ড করে আমি রেকর্ড করেছি, আমি আপনাকে পাঠিয়েছি, আপু দেখো কতটুকু ভালোবাসা। আমার প্রিয়তম স্ত্রী, যাকে আপনি ঐশ্বর্য রায় বলে ডাকেন, সে কখনো আপনার খাসির যে বড় বড় রোস্ট সে কখনো রান্না করেনি। 2টা রোস্ট আমার নানি, আমার শাশুড়ি আম্মা নিয়ে আসছেন, কষ্ট করে আমি তুলতে পারি না এত ভারী, বাট আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ মিলে এটা করেছে, একমাত্র কারণ ভালোবাসার কারণে। বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে এসে শ্রেষ্ঠ ঈদ আমি করেছি আমার জীবনে। ধন্যবাদ। মাশাআল্লাহ। আপনার প্রশ্ন, আপনি কেন এই আইনঙ্গে আসলেন ভাইয়া, এবং আপনার ঈদের দিনটি কিভাবে কেটেছে ভাইয়া? এটা ইন্টারেস্টিং কোশ্চেন। তুমি প্রথমে আমার সম্পর্কে বলছো যে আমার বাবা লয়ার ছিলেন, এটা একটা ইন্সপিরেশন। এখন ভাইয়ের মতো আমারও এরকম সমস্যা ছিল যে সায়েন্স পড়তে হবে ভালো ছাত্র হিসাবে। এখন মা চাইছিলেন যে আমি ডক্টর হই, আর বাবা চেয়েছিলেন যে লয়ার হই। এখন তো বাবার যে ইন্সপিরেশন সেটাই আমি অ্যাকসেপ্ট করেছি, সেই কারণে মূলত লয়ার হয়েছে। তো আমার ফ্যামিলিতে মূলত লয়ার ফ্যামিলি। আমি নিজে লয়ার, বাবা লয়ার ছিলেন, আমি লয়ার, আমার ভাই লয়ার, এবং আমার যে ভগ্নিপতি হাসানুল করিম। ছোট্ট করে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি ভাইয়া, এত যে জনপ্রিয় আপনি আইনজীবী হয়েছেন আমাদের বাংলাদেশের কমিটির ভিতরে, আমার দর্শকদের উদ্দেশ্যে এবং যারা নতুন আইনজীবী হবে তাদের উদ্দেশ্যে একটি টিপস বলে দেবেন, কিভাবে আপনি এত জনপ্রিয়তা অর্জন করেছেন? এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেস্টি একটা সবথেকে বড় কথা, সিনসিয়ারিটি আর কমিটমেন্ট। সিরিয়াস কমিটেড হতে হবে, অনেক সময় দিতে হবে, এবং প্রচুর রিসার্চ এবং স্টাডি করতে হবে। এবং আপনার এই প্রশ্নকে একসাথে রেখে ভাইয়া আপনার মধ্যে এক থাকবে, এবং ক্লায়েন্টগুলোকে মায়া করতে হবে, যে নিজের মনে করতে হবে। যেরকম আমি নিজেই ইমিগ্রান্ট হিসেবে আসছি, আমি একজন স্টুডেন্ট হিসেবে আসছি, অতএব তাদের যে প্রবলেমগুলোকে আমি নিজের মনে করি, এবং আমি চেষ্টা করি যে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। ধন্যবাদ। এখন ঈদের দিনটি কিভাবে কাটলো? ঈদের দিন চমৎকার কেটেছে আমার। 3 দিনের বর্ণনা দিন। প্রথম দিন তো ভালোই কাটলো, সেলামি, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। কলকে একটু পরে নিচ্ছি, আমি একটু শেষ করে নিই। তো খাওয়া দাওয়া এগুলো গেল। পরের দিন তো বৃষ্টি হলো। 3rd ডেতে আমার সারাদিন গার্ডেনিং করে কেটেছে। আমি তো গার্ডেনার, তবে ঈদের দিনও আমি সুইমিং করেছি। আমি ক্যাম্পেইন ফর সুইমিং করি, আবার ক্যাম্পেইন ফর গার্ডেনিং করি। তো ঈদের দিন নামাজ পড়া, সেলামি করা, বাচ্চাদের নিয়ে যাওয়া, তারপরে বাসায় থাকা, তারপরে 2-1 বন্ধু বাসায় যাওয়া। আর পরের দিন গেছে হচ্ছে কুরবানির মাংস কালেক্ট করে নিয়ে ব্যস্ত, সেগুলো ডিস্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি। আর 3rd ডেতে গেছে আমার হচ্ছে গার্ডেনিং করেছি। এই হচ্ছে আমার ঈদের। কলার আছে, কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কোশ্চেন করুন প্লিজ। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক।
যদি বল মোবারক। ঈদ মোবারক। জি, দেখে খুব সুন্দর লাগতেছে, আপনারা তিনজন দীর্ঘ মানুষ এখানে আছে। থ্যাংক ইউ। আমরা আপনাদের প্রোগ্রাম থেকে অনেক উপকৃত হই। ধন্যবাদ। তো আমার প্রশ্ন নাই, মানে গুড একটা নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে ফোন করছি। আর ছোট্ট দুইটা প্রশ্ন আপনার। জি বলুন। প্রথম বলতে হচ্ছে, আমি 5 সপ্তাহ আগে একটা ফিউচারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, ওইটা গ্রান্ট হয়ে গেছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর প্রশ্ন হচ্ছে, আমরা লিভ টু রিমেইনে আছি, তো আমি আর আমার ওয়াইফে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে চাচ্ছি। তো মেইন অ্যাপ্লিকেশন করার সময় তো আমার ওয়াইফের জন্য ফিউচার করেছিলাম। তো মেইন অ্যাপ্লিকেশন করার সময় তো পাসপোর্ট ওদেরকে দিতে হবে। জি। তো আমি যে বুক দিয়েছি, যে পাসপোর্টের নাম্বার দিয়েছি, তো ওই সময় কি করা লাগবে যদি পাসপোর্ট রুম অফিসে থাকে? ধন্যবাদ। ভাই কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? পাসপোর্ট হোম অফিসে থাকলে ওদের তারা জানিয়ে দেবে যে পাসপোর্ট হোম অফিসের কাছে আপনি অ্যাপ্লিকেশনে যখন দেখবেন যে একটা অপশন থাকে যে পাসপোর্ট আছে কি আছে না, ওখানে একটা কলামই আছে, কলমে থাকে, যদি না থাকে তখন উইথ দ্য হোম অফিস টিক দিয়ে দিলেই হবে। অতএব এক্ষেত্রে আপনার কোনো টেনশনের কারণ নেই, তাই তো ভাই? জি। আর ওরা কি আর কি কোনো প্রশ্ন আছে? আর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, কি সেটা কলার? আরেকটা কোশ্চেন কি বল? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ছোট বাচ্চার বয়স 7 ইয়ার। জি। অক্টোবর হবে, অল একটু রিমেইনে আছে। জি জি। আমরা চাচ্ছি যদি জানুয়ারিতে যেতে যাই, গেলে কোনো অসুবিধা হবে যে 10 ইয়ার পরে যে সিটিজেনশিপ লাগিয়ে অ্যাপ্লাই করবে? তাহলে তারা লিভ টু রিমেইনে আছে, তারা দেশে যেতে চায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই অ্যাজ লং আপনাদের ভিসা আছে। তবে ই ভিসাটা কিন্তু 1 জুন থেকে ইফেক্টিভ হয়ে গেছে, অতএব ই ভিসাটা কিন্তু করে নেবেন এবং আপনারা শেয়ার কোডে যেয়ে আপনার অ্যাকাউন্ট ওইখানে ওইটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর পুরো মধ্যে যদি বায়োমেট্রিক কার্ড থাকে সেটা সঙ্গে নিয়ে নেবেন। আর পাসপোর্টটা যেন ই ভিসাতে আপডেটেড থাকে, যে পাসপোর্ট নিয়ে আপনারা ট্রাভেল করবেন, ঠিক আছে? ওইটা আমি বলছি যে আমার বাচ্চাকে 10 ইয়ার হওয়ার পরে যদি আমরা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য বাচ্চা কি জন্ম এখানে? বাচ্চা জন্ম এখানে? হ্যাঁ, বাচ্চা এখানে যদি জন্ম হয় তারা কিন্তু T1 ফর্ম আছে, টি ফর্ম আছে, সেই ফর্ম কমপ্লিট করে রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটা কিন্তু তার রাইট, যারা এখানে জন্ম নিয়েছে তারা এই রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেন এই অ্যাপ্লিকেশন সাধারণত গ্রান্টেডই বলা যায়, আনলেস যদি কোনো সমস্যা না থাকে। অতএব এটা কিন্তু তার রাইট, এটা কিন্তু ডিসক্রিপশন না। ধন্যবাদ। আর কিছু ভাইয়া? না আর কিছু না, বলতে আমি ওই কথা বুঝাইতে। আর প্রথম কোশ্চেনটা তো ভাই উত্তর দিয়ে দিয়েছে, সেটা তো বুঝতে পেরেছেন, ঠিক আছে? জি, ধন্যবাদ। তো এখন পার্সোনাল পারফরমেন্সে চলে যাই। তো প্রথমে আমরা ব্যারিস্টার মুহিত খানের কাছে চলে যাই। ব্যারিস্টার মুহিত খান আজকে কি কবিতা, গান নাকি? আমাদের কতক্ষণ সময় আছে ভাইয়া? আর আমি বলতে পারছি না। আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর যদি আমাদেরকে একটা আইডিয়া দেয় যে কতটুকুন সময় আছে, কারণ সে 12 মিনিট সময় আছে, এখন হাফ করবে নাকি ফুল করবে সেটা নিয়ে এত কনসাস প্রোগ্রাম সম্পর্কে, যে কারণে 12 মিনিট সময় আছে। আমার মনে হয় যে তাহলে আমি 1 মিনিট সময় দেবো, বেশি না। আমি চাই যে ব্যারিস্টার মুহিত খান হচ্ছে মাল্টি ট্যালেন্টেড লয়ার। তার যে শুধু লয়ারের গুণ আছে তা না, সে যে প্রোমোটা করেছে জেমস বন্ডকে দিয়ে, যেটা আমাদের প্রত্যেকটা পর্ব শুরু হওয়ার আগে এসেছে। সকালবেলা যখন প্রোমোটা দেখলাম, আমার তো খুশিতে আনন্দে আমি আত্মহারা। তখন সঙ্গে সঙ্গে ফেসবুকে আমি এটা ইয়ে করেছি এবং তখন চিন্তা করলাম যে যেহেতু আমাদের এই আইন অধিকারের যে প্ল্যানার হচ্ছে ব্যারিস্টার মুহিত খান, যে অনুষ্ঠান শেষে যে কি গান হবে, আমাদের সিনিয়র ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই কি উত্তর দেবেন, কি ড্রেস পরবেন, এই যে ব্ল্যাক যে চশমা, মানে সানগ্লাস, এটার স্টাইল কিন্তু ব্যারিস্টার মুহিত খানের। তো যে কারণে সে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড লয়ার। তো তার কাছ থেকে আমরা ওই 1 মিনিট শুনে আমাদের আত্মতৃষ্টি হবে না, আমরা তৃষ্ণার্ত থেকে যাব। আচ্ছা, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা আসবো ভাই আর এক মাল্টি ট্যালেন্টেড। তো উনি ইদানিংকালে ফেসবুকে ফিলোসফিক্যাল কিছু কথাবার্তা বলছেন, আমি প্রায় শুনি, এটাও একটা ভালো গুণ। এবং ভাই কিন্তু অনেক একজন ভালো শিল্পী ছিলেন ছোটবেলায়, এবং ওনার অসংখ্য গান ওনার মেমোরিতে রয়ে গেছে, মাশাআল্লাহ। তো আমরা মাল্টি ট্যালেন্টেড দুইজন আছে, আমার ডাইনি ভাই আর আমি
একটা ডাস্ট, যেটা মহিত খান বলে মাঝে মধ্যে, আমি একজন ডাস্ট আর কি। আমি কথা শুধু লজ্জায় আমার মাথা অবনত হয়ে গেছে, শ্রদ্ধায়ও। বাংলাতে একটি কথা আছে, একই অঙ্গে এত রূপ। সেই একই অঙ্গের এত রূপের মানে রূপে গুণান্বিত হয়ে একজন আছেন আমার পাশে উপবিষ্ট আবু রেজা ভাই, ব্যারিস্টার আবু রেজা ভাই, আর তার পাশে উপস্থিত রয়েছেন আমাদের ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাই। তার পাশে থেকে আমি যে কিছু বলবো সেই ধৃষ্টতা আমার নেই, বাট যেহেতু ভাই আমাকে বলছে, উনি কিন্তু একাধারে তিনি যেমন একজন শ্রেষ্ঠ আইনজীবী, তেমনি তিনি গান খুব দরজ কণ্ঠে, তিনি কবিতা আবৃত্তি করেন এবং মানব দরদী একজন মানুষ, সবচেয়ে বড় ভালো মানুষ, ভালো মনের মানুষ। আবার তোরা মানুষ দেশের ভালো মনের একটা মানুষ। তার পাশে বসে আছেন আমাদের আবু রেজা ভাই। উনি একাধারে খালি ফিলোসফার তা কিন্তু নয়, উনি গান দরজ কণ্ঠে, উনি কবিতা আবৃত্তি করেন দরজ কণ্ঠে। এনাদের থেকে আমি একটু ধার করার চেষ্টা করেছি, সেই ধার করে যদি বলতে পারি একটু, যদি অনুমতি দেন ভাই। অবশ্যই অবশ্যই। আমি যে গিফটটি নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সেই গিফটটি আপনাদের জন্য এবং পাশাপাশি আমাদের জাতীয় জীবনের যে শ্রেষ্ঠ পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি যুক্তরাজ্যে ভ্রমণ করছেন, তার উদ্দেশ্যে আমি গিফট হিসেবে প্রদান করার চেষ্টা করছি আমি। কারণ তিনি এমন বিস্ময়ে তিনি আমাদের দেশকে জাগিয়ে তুলেছেন, সেভাবে জাগিয়ে তোলার চেষ্টা করব। এবং মোশাররফ ভাইকে বলছি একটু ইকো সাউন্ডটা দেওয়ার জন্য কাইন্ডলি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ সারি, চন্দ্র সূর্য গোর তারা ফাড়ি, পুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর। ধন্যবাদ। ব্রিলিয়ান্ট। আমরা একবারে কল আছে, একটা কল নিয়ে তারপরে ভাইয়ের পারফরমেন্সে চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম টু অল ইউ ব্রাদার্স। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন প্লিজ। প্রথম আসলাম যে আপনারা দেন ইনডেফিনিট লিভ দ্যাট টু ফাইল এন্ড ফাস্ট পোর্শন চলি করতাম। ইনডেফিনিট লিভ, ইনডেফিনিট লিভ ফাস্ট পোর্শন পাওয়ার পরে সেটেলমেন্ট আমি ব্রিটিশ সিটিজেন, তো আমি আমার ওয়াইফর স্ট্রেট ওয়ে অ্যাপ্লিকেশন করে দিলাম। আমার মনে তাম ব্রিটিশ। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? না না না, আমার ওয়াইফ হলো বাংলাদেশি। ও না, আপনি পারবেন না। না পারবে না, 1 বছর আইল্যান্ডে থাকতে হবে। আচ্ছা বলুন। যদি আপনি না, আমি যেটা বলি, আপনি যদি 5 বছর পরে আইলারে যান, আইলারে আপনাকে 1 বছর থাকতে হবে, সেটেলমেন্টে থাকতে হবে। রিকোয়ারমেন্টস হচ্ছে 5 ইয়ার্স এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ইনক্লুডিং 1 ইয়ার আইলার সেটেলমেন্ট থাকতে হবে। কিন্তু আপনি 5 বছর পরে যে যদি আপনি সেটেলড হন, সেখান থেকে আপনাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। এইটার এক্সাম্পশন হচ্ছে যদি আপনি স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন হন। ঠিক আছে না ভাই? তো আর কিছু ভাইয়া? ধন্যবাদ। তো ভাই আপনার পার্সোনাল পারফরমেন্স এখন কি গান না কবিতা? গান। কারণ আমি জানি যে আপনার অসংখ্য গান, কত গান আপনার মেমোরিতে আছে বলেন তো। কথা হচ্ছে শোনো, আমার এক সময় যখন আমি স্কুলে বা কলেজে পড়তাম তখন কিছু না হলে সঙ্গীত চর্চা করতাম। দুঃখজনক হলেও যে আপনি ছোটবেলা থেকে গান করতেন? ছোটবেলায় গান করতাম, স্কুল কলেজে প্রচুর গান করেছি। বাট তাহলে আপনার বাসায় কি টিচার রেখে কিংবা বাসায় টিচার রেখে গান শেখা হয়েছিল? গান শেখা হয়েছে। এটা ইন্সপিরেশন কে? আন্টি না আঙ্কেল? আমার সব সময় ছোটবেলা থেকেই। এবং আপনার ফ্যামিলির কোনো ট্র্যাডিশন? ভুলে যাব, গানের পাশাপাশি ভাই একটা আবদার ছিল, আছে খাবার কেন আসেনি, ওটা আমরা সেটা জি তো ছিলাম। তো সেটা আমার লাইফে যদি যতগুলি রিগ্রেট আছে, একটা রিগ্রেট হচ্ছে যে আমার ছোটোখাটো শিল্পী হওয়ার ইচ্ছা ছিল আইনজীবীর পাশাপাশি, সেটা হতে পারিনি। এটা একটা দুঃখ। এটা হতে পারিনি মূলত কারণ যে যখন যশোর থেকে ঢাকায় পড়তে চলে আসলাম, ঢাকার যে জীবনটা একাকিত্বের যে জীবন, সেখানে যে চ্যালেঞ্জ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা রেজাল্ট করা দরকার, এই সব কিছুর চাপে কিন্তু ওই শিল্পী জীবনটা নষ্ট হয়ে যায়। তারপর ঢাকা থেকে পড়াশোনা করিতে চলে গেলাম বিলাতে। তুমি তো জানো যে আমার মানে 8ই ডিসেম্বর আমার পরীক্ষার রেজাল্ট আসলো, 10ই ডিসেম্বর আমি কিন্তু কমনওয়েলথের স্কলারশিপ পেলাম 2 দিনের মধ্যে। তো যাই হোক, এটা আল্লাহর রহমত। একটু ব্যাখ্যা দিতে দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে, কমনওয়েলথ স্কলারশিপ এটা অর্থ কি? সবাইকে কিন্তু এটি দেওয়া হয় না। একটি দেশ থেকে সর্বশ্রেষ্ঠ স্টুডেন্টকে প্রতি বছর বাছাই করা হয় এবং তাকে এই স্কলারশিপের মাধ্যমে খাওয়া দাওয়া এবং টিউশন ফি সব কিছু
মওকুফ করে দিয়ে দেওয়া হয়, মানে ফ্রি স্টাডি করা, ফ্রি থাকা, ফ্রি খাওয়া এবং একটি অ্যাওয়ার্ডে নিয়ে যাওয়া, তাও বিখ্যাত ইউনিভার্সিটি। সবচেয়ে বড় উনি সেই একজন ব্যক্তিত্ব, তাকেও আমাদের শ্রদ্ধা জানানো দরকার। সবচেয়ে বড় কথা যে আমাদের ক্ষেত্রে কমনওয়েলথের চেয়ারপারসন হিসেবে কুইন এলিজাবেথ ছিলেন আমার স্পন্সর। সুবহানাল্লাহ, দেখেন কোন জায়গাতে তার অবস্থান, সুবহানাল্লাহ। তার পাশে আমরা ক্ষুদ্র ডাস্টবিন থেকে উঠে আসি, আছো বলে শোনো, রাখো, আমি ওই কবিগুরুর কথা বলতে হবে, তোমার মানে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, তোমাদেরই লোক। এটাই বড় কথা। এবং সবচেয়ে বড় কথা ঢাকা ইউনিভার্সিটি, সুবহানাল্লাহ, আমরা ছাত্র। জি ভাইয়া বলুন। যেটা বলি, একটা গান, অনেক দিনের একটা পুরাতন গান, অনেক বছর আগে একসময় গাইতাম, অনেক বছর পরে দেখি আমি কতটুকু গাইতে পারি। জি, একটু যদি শিওর, যদি ইকো সাউন্ডটা দাও। হ্যাঁ, ইকো সাউন্ড প্লিজ, আধুনিক গান। জি। আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়, আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়। ঝুমুর ঝুমুর মল বাজে, আহা ঝুমুর ঝুমুর মল বাজে, ও তার পদ্ম কলি পায়, আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়। ছায়ায় ঘেরা সে পথেরই দুধারে অরণ্যে, আলোর ঝিলিক লাগে যে তার রূপের লাবণ্যে, মন নিয়ে সেই বন হরিণী পালিয়ে যেতে চায়, আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়। সে যেন মোর চির চেনা মনের রাজকন্যে, গানের মালা নিশিদিন গায় কাঁথেই তার জন্যে, মন নিয়ে স্বপনে কি জাগরণে তারে ভোলা দায়, আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়। ঝুমুর ঝুমুর মল বাজে, আহা ঝুমুর ঝুমুর মল বাজে, ও তার পদ্ম কলি পায়, আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙ্গের কুলে জলকে বধূ যায়। ও দারুণ, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ সো চমৎকার। মাচ। কলার যদি থাকে দেখি, কলার আছে? হ্যালো কলার, আর কতক্ষণ সময় আছে ভাই, আপনার পারফরমেন্স লাগবে? আর হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, কলটা নিয়ে তাহলে। জি হ্যাঁ, হ্যালো, জি বলুন ভাইয়া, আমরা একদম শেষের দিকে চলে আসছি অনুষ্ঠানের। জি বলুন। যে আমি একটা জিনিস আপনার মাধ্যমে জানতে চাইছিলাম। জি বলুন। আমি বিদেশে আসলাম 2015 2015 বেগমত খান, যে স্পাউস ভিসায় আসলাম। স্পাউস রুটে? যে স্পাউস রুটে আসলাম, আমার পরে আমার ফ্যামিলি প্রবলেম হয়ে আমার এক মেয়ে আছে, আচ্ছা, 9 ইয়ার্স হয়ে গেছে জি, মেয়ের বয়স। তো আমার সংসারের এটা মানে প্রবলেম হওয়ার পরে গিয়া ডিভোর্স হয়ে গেছে। তারপরে আমি মানে আমার ওয়াইফের কাছ থেকে আমি ছিলাম, হওয়ার পরে এটা ডিভোর্স হয়ে গেছে। হওয়ার পরে আমি আমার ওয়াইফের সেকেন্ড টাইম আমার মানে প্রথম তো আমি আড়াই বছরের ভিসা পাইয়াছিলাম। জি জি। তারপরে সেকেন্ড টাইম যে সময় আড়াই বছর পরে আবার অ্যাপ্লাই করে 10 ইয়ার্স রুটে আমার আবার দিয়েছে। জি। আর বাচ্চার রুটে করছে, মানে আমার লাগে অ্যাপ্লিকেশন মানে 5 ইয়ার্স রুটিটা করছে না, মানে পলিসি করছে এরপরে ইয়া। তো এখন প্রশ্নটা কি আপনার ভাইয়া? যে এখন প্রশ্নটা হইল ভাই সাহেব, আমি আমার লিগাল এইড সলিসিটার আছে, তারা আমার লাগে মানে অ্যাপ্লিকেশন করিয়া আমার ভিসা আড়াই বছর পাইছিলাম গত, মানে আমার শেষ হয়েছে ডিসেম্বর বলতে ডিসেম্বরে আমার বিআরপি কার্ড শেষ হয়ে গেছে, আর 26 গিয়া নেক্সট মান্থ কি আমার ভিসা মানে শেষ হয়ে যাব, তখন অ্যাপ্লিকেশন করা লাগে। এখন তারা আমার সলিসিটার করলেও তারা যে মানে এখন আমি মানে ইন্ডিভিজুয়াল লিমিটের লাগে অ্যাপ্লাই করতাম, আমি সেটেলমেন্টের লাগে, এখন দেখি তারা আবার কয় যে আমার গ্যাপ হয়ে গেছে। ওকে, আমি বুঝে ফেলেছি। জি, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেবো, কারণ আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। সঠিক উত্তর হচ্ছে আপনার জন্য আপনাকে 10 ইয়ার্স পরে আপনাকে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাম্বার 1। সেকেন্ড, আপনি যদি আরও বিশদ আমাদের কাছ থেকে অ্যাডভাইস চান, আমাদের অনুষ্ঠান একটু পরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কন্ট্রোল রুমে ফোন দেবেন, আমরা আপনাকে সাহায্য করব। তো আমরা এখন পারফরমেন্স চলে যাচ্ছি ভাইয়া, আপনাদের শেষের দিকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাইয়া এখন আমরা জানি আপনার একই অঙ্গে অনেক রূপ এবং এবং এই রূপের কিছু 1.5 মিনিট আছে। আপনি যদি দর্শক ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও,
দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। শ্রী দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা যৌথভাবে একটা গান গেয়ে থাকি, এই গান গেতে গেতে আমরা চলে ব্যারিস্টার মুহিত খান আমাদের লিড সিঙ্গার, এটা হচ্ছে আমাদের লিড সিঙ্গার, তাকে আমরা assist বিএল এর করব। জাতীয় সঙ্গীত, এবং এবং এটা দিয়ে আমাদের শেষটা করলে হবে না। বিএলএ মানে ভাই কি বলবো? শুধু দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক। আবারও আমরা সবাই মিলে আবার আসবো ইনশাআল্লাহ। দোয়া আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া। এখন আমরা গান গেতে গেতে বিদায় নেব। আল্লাহ হাফেজ। রেডি 1 2 3 গো। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে